ধনশ্রী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের লিও টলস্টয়ের একটি গল্প পাঠ করে শোনাব। এই গল্পটি রাশিয়ার ভলগা অঞ্চলের অনেক দিনের প্রচলিত একটি লোককথা। গল্পের নাম দি এম্পটি ড্রাম। বাংলা অনুবাদ করা হয়েছে ফাঁকা ঢাক। এমেল আন নামে একটি মজুর ছিল। সে এক মনিবের কাছে কাজ করত। একদিন কাজে যাবার পথে মাঠ পার হবার সময় একটা ব্যাঙ লাফিয়ে তার সামনে পড়ল। আরেকটু হলেই ব্যাঙটা তার পায়ের নিচে চাপা পড়ত। কোনো রকমে সে সামলে নিল। হঠাৎ তার কানে এলো পিছন থেকে কে যেন তাকে ডাকছে। অ্যামেলান মুখ ফিরিয়ে একটি সুন্দরী কন্যাকে দেখতে পেল। সে বলল, অ্যামেলান, তুমি বিয়ে করছো না কেন? মজুর বলল, কেমন করে বিয়ে করি কন্যে? পরনের কাপড়টুকু ছাড়া আমার তো আর কিছু নেই। কাজেই কেউ আমাকে স্বামী বলে বরণ করবে না। মেয়েটি বলল, তুমি আমাকে বউ করে নাও। মেয়েটিকে অ্যামেলান এর পছন্দ হলো। বলল, সে তো খুব সুখের কথা, কিন্তু আমরা থাকবো কোথায়, খাবো কি? মেয়েটি বলল, তা নিয়ে ভাববার কি আছে? একটু কম ঘুমিয়ে কাজ একটু বেশি করলে একটা মানুষ যে কোনো জায়গায় খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, তাহলে এসো আমরা বিয়ে করি, অ্যামেলান বলল। কিন্তু সেই জন্য কোথায় যেতে হবে? মেয়েটি বলল, চলো শহরে যাই। এইভাবে অ্যামেলান ও সেই সুন্দরী মেয়েটা শহরে চলে গেল। শহরের একেবারে লাগোয়া একটা ছোট কুটিরে মেয়েটি তাকে নিয়ে গেল, আর সেখানেই তারা বিয়ে করে সংসার বাঁধল। একদিন রাজামশাই শহরের পথ দিয়ে গাড়িতে চেপে যেতে যেতে অ্যামেলান এর কুটিরের সামনে হাজির হলো। অ্যামেলানের বউও রাজাকে দেখবার জন্যই বাইরে এলো। রাজা তো তাকে দেখে অবাক। এত রূপ এখানে কোথা থেকে এলো? রাজা ভাবল। তারপর গাড়ি থামিয়ে অ্যামেলানের বউকে ডেকে জিজ্ঞাসা করল, তুমি কে? চাষি অ্যামেলানের বউ, সে জবাব দিল। রাজা বলল, এত সুন্দরী হয়েও তুমি একটা চাষিকে বিয়ে করলে কেন? তোমার তো রানী হওয়া উচিত। বউটি বলল, এমন ভালো কথা বলার জন্যে আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার কাছে চাষি বরই ভালো। তার সঙ্গে আরও কিছু কথা বলে রাজামশাই গাড়ি হাঁকিয়ে দিল। কিন্তু প্রাসাদে ফিরেও অ্যামেলানের বউয়ের কথা তার মাথা থেকে গেল না। সারা রাত সে ঘুমোতে পারল না। মনে শুধু এক চিন্তা, কেমন করে তাকে নিজের করে পাবে। নিজে কোনো পথে বের করতে না পারে রাজামশাই চাকরদের একটা পথ বের করতে বলল। চাকররা রাজাকে বলল, অ্যামেলানকে হুকুম করুন, সে এসে রাজবাড়িতে কাজে লাগুক, তখন আমরা তাকে খাটিয়ে খাটিয়েই মেরে ফেলব। তখন তার বউ বিধবা হবে, আর আপনিও তাকে নিয়ে আসতে পারবেন। রাজামশাই
তাদের পরামর্শ মতো কাজ করল। হুকুম দিল অ্যামেলানকে রাজবাড়িতে কাজ করতে হবে আর বউকে নিয়ে রাজবাড়িতেই থাকতে হবে। রাজার দূতরা এসে অ্যামেলানকে রাজার হুকুম জানালো। বউ বলল, যাও অ্যামেলান, সারাদিন সেখানে কাজ করবে, কিন্তু রাত হলেই বাড়ি ফিরে আসবে। অ্যামেলান রাজবাড়িতে পৌঁছতেই রাজার সরকার বলল, তুই একা এসেছিস কেন? বউকে সঙ্গে আনিসনি কেন? তাকে কেন এখানে টেনে আনবো? অ্যামেলান বলল, তার তো নিজের ঘর সংসার আছে। রাজবাড়িতে অ্যামেলানকে দুজনের কাজ করতে দেওয়া হলো। শেষ করতে পারবে না জেনেই সে কাজে হাত লাগালো। কিন্তু সন্ধ্যা হলেই দেখা গেল, কি আশ্চর্য, সব কাজ সারা হয়ে গেছে। তা দেখে সরকার তাকে পরের দিনের জন্য 4 গুণ কাজ দিল। অ্যামেলান বাড়ি গেল। সেখানে সব কিছু তকতকে ঝকঝকে, উনুনে আঁচ দেওয়া হয়েছে, খাবার রান্না হয়ে গেছে, আর তার বউ টেবিলে বসে সেলাই করতে করতে তার জন্য অপেক্ষা করছে। বউ তাকে আদর করে কাছে ডাকল, টেবিল সাজিয়ে খাবার ও পানীয় দিল। তারপর তার দিনের কাজের কথা জিজ্ঞেস করল। সে বলল, উফ, বড় খারাপ কাজ। আমার ক্ষমতার চাইতে বেশি কাজ দিয়ে ওরা আমাকে মেরে ফেলতে চায়। বউ বলল, কাজ নিয়ে খিটখিট করো না। কাজ কতটা করেছ আর কতটা বাকি আছে তা দেখবার জন্য আগে পিছে তাকিও না। শুধু নিজের কাজ করে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন অ্যামেলান শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার কাজে গেল আর কোনো দিকে না তাকিয়ে কাজ করে চলল। আর কি সব কাজ! সন্ধ্যা নাগাদ সব কাজ সারা হয়ে গেল আর অন্ধকার হবার আগেই সে বাড়ি ফিরে এলো। বারবার তার অ্যামেলানের কাজ বাড়াতে লাগলো আর প্রতিবারই সে যথাসময়ে কাজ শেষ করে কুটিরে ফিরে গিয়ে ঘুমোতে পড়ত। 1 সপ্তাহ কেটে গেল। রাজার চাকররা দেখল বেশি কাজ দিয়ে তাকে মারা যাবে না। তখন তারা তাকে এমন কাজ দিতে লাগলো যাতে দক্ষতা দরকার। কিন্তু তাতেও কোনো ফল হলো না। সুতোর মিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির কাজ, ঘর ছাওয়ার কাজ, যে কাজই দেওয়া হয় সেটা যথাসময়ে শেষ করে অ্যামেলান রাতে বউয়ের কাছে ফিরে যায়। এইভাবে 2য় সপ্তাহ কেটে গেল। রাজামশাই চাকরদের ডেকে বলল, তোমাদের কি এই জন্য পুষছি? 2 সপ্তাহ কেটে গেল, অথচ দেখছি তোমরা কিছুই করতে পারোনি। তোমরা কাজের চাপে অ্যামেলানকে কাবু করতে চেয়েছিলে, কিন্তু জানালা দিয়ে আমি তো দেখি রোজ সন্ধ্যায় সে মনের সুখে গান করতে করতে বাড়ি ফিরে যায়। তোমরা কি আমাকে বোকা পেয়েছ? রাজা চাকররা নানা রকম ওজর দেখাতে লাগলো। বলল, পরিশ্রমের কাজ দিয়ে তাকে কাবু করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কোনো কাজই তার পক্ষে কষ্টকর নয়।
যেন ঝাঁটার এক বাড়িতেই সে সব কিছু সাফ করে ফেলে। কিছুতেই তার ক্লান্তি হয় না। তখন তাকে এমন কাজ করতে দিলাম যাতে দক্ষতার দরকার। ভাবলাম সেসব কাজ করবার ক্ষমতা তার নেই, কিন্তু সে সব কাজও অনায়াসে করে ফেলে। যে কাজে দেওয়া হোক না, সে করে ফেলে। কেমন করে যে করে তা কেউ জানে না। নিশ্চয়ই সে বা তার বউ কোনো তুকতাক জানে, তাই দিয়ে কাজ হাসিল করে। তাকে নিয়ে আমরা তো হয়রান হয়ে গেলাম। তাই এমন একটা কাজ খুঁজে বের করতে চাই যা সে কোনো মতেই করতে পারবে না। এবার ভেবেছি তাকে এক রাতের মধ্যে একটা গির্জা তৈরি করে দিতে বলবো। অ্যামেলানকে ডেকে পাঠিয়ে হুকুম দিন একদিনের মধ্যে রাজবাড়ির সামনে একটা গির্জা তৈরি করে দিক। তখন যদি বাছাধন সে কাজ না করে, তাহলে কথার অবাধ্য হবার অপরাধে তার গর্দান নিন। রাজামশাই অ্যামিলানকে ডেকে পাঠালো, বলল, আমার হুকুম শোনো। আমার প্রাসাদের সামনেই যে দিঘি আছে, সেখানে আমার জন্য একটা গির্জা তৈরি করে দাও। কাল সন্ধ্যার মধ্যেই সেটা তৈরি হওয়া চাই। যদি পারো পুরস্কার পাবে, আর যদি না পারো তোমার মাথাটাই কাটা যাবে। রাজার হুকুম শুনে অ্যামেলান বাড়ি ফিরে গেল। ভাবল, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। স্ত্রীর কাছে এসে বলল, বউ, তৈরি হও, এখান থেকে আমাদের পালাতে হবে, না হলে বিনা দোষে আমার সর্বনাশ হবে। বউ বলল, তুমি এত ভয় পেয়েছ কেন? আর কেনই বা আমরা পালিয়ে যাব? ভয় না পেয়ে কি করি? রাজার হুকুম, কাল একদিনের মধ্যে তার জন্য একটি গির্জা তৈরি করে দিতে হবে। যদি না পারি, আমার মাথাটা কাটা যাবে। এখন তো একটা পথই খোলা আছে। সময় থাকতে থাকতে এখনই পালিয়ে যেতে হবে। কিন্তু তার বউ সে কথা শুনল না। বলল, রাজার অনেক সৈন্য সামন্ত, তারা আমাদের ধরে ফেলবেই। পালিয়ে তার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। কাজেই যতক্ষণ শক্তিতে কুলোয় তার কথা মতো কাজই করতে হবে। কাজটা যে আমার শক্তির অতীত, তাহলে তার কথা মতো কাজ করব কেমন করে? অ্যামেলান বলল, আহা ভালো মানুষ, ভেঙে পড়ো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। খুব ভোরে ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে। অ্যামেলান শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে বউ তাকে ডেকে তুলল, বলল, শিগগির যাও, গির্জার বাকি কাজ শেষ করে দাও। এই নাও পেরেক আর হাতুড়ি, এখনো একদিনের মধ্যে কাজ বাকি আছে। অ্যামেলান শহরে গিয়ে রাজবাড়ির দিঘিতে পৌঁছে দেখে একটা মস্ত বড় গির্জা গড়ে উঠেছে, তবে কাজ এখনো সারা হয়নি। অ্যামেলান বাকি কাজে হাত লাগালো এবং সন্ধ্যার মধ্যেই গির্জা তৈরি হয়ে গেল। রাজামশাই ঘুম থেকে উঠে প্রাসাদ থেকেই দেখতে পেল
গির্জাটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর অ্যামেলান সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু গির্জা থেকে রাজামশাই খুশি হলো না। অ্যামেলানকে দণ্ড দিয়ে তার বউকে নিয়ে আসতে না পারায় তার মন খিঁচড়ে গেল। আবার সে চাকরদের ডাকল। অ্যামেলানের কাজটা করে ফেলেছে, কাজেই তার গর্দান নেবার ছুতো তো পাওয়া গেল না। আরও কোনো চতুর ফন্দি তোমাদের বের করতে হবে, নইলে তোমাদেরই গর্দান যাবে। তখন চাকররা ফন্দি আঁটল। অ্যামেলানকে রাজবাড়ির চারদিক ঘুরিয়ে একটা নদী বানাতে হবে, আর তাতে পালতোলা নৌকো চালাতে হবে। রাজামশাই অ্যামেলানকে ডেকে পাঠিয়ে নতুন কাজের ভার দিল। বলল, তুমি যখন এক রাতে একটা গির্জা বানাতে পেরেছ, তখন এটাও পারবে। কাল সকালেই সব ঠিক হওয়া চাই, নইলে তোমার মাথাটাই কাটা যাবে। অ্যামেলান এবারও ভেঙে পড়ল। বিষণ্ণ মনে বাড়িতে বউয়ের কাছে ফিরে গেল। অ্যামেলান সব কথা জানিয়ে বলল, চলো পালাই। কিন্তু বউ বলল, সৈন্য সামন্তদের হাত থেকে পালানো যাবে না। যেখানে যাব সেখান থেকেই তারা আমাদের পাকড়াও করবে। রাজার আদেশ মানা ছাড়া আর কোনো পথ নেই। অ্যামেলান আর্ত গলায় বলল, এই কাজ কেমন করে করব? এই ভালো মানুষ, ভেঙে পড়ো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠে দেখবে যথাসময়ে সব কাজ হয়ে গেছে। কাজেই অ্যামেলান ঘুমিয়ে পড়ল। সকালে বউ তাকে জাগিয়ে তুলল, বলল, রাজবাড়িতে চলে যাও, কাজ সারা হয়ে গেছে। শুধু রাজবাড়ির সামনে জেটির কাছে একটা মাটির ঢিবি রয়েছে, একটা কোদাল নিয়ে সেটা সমান করে দাও গে। রাজামশাই ঘুম থেকে উঠে দেখল, যেখানে নদীর চিহ্ন ছিল না, সেখানে একটা নদী বয়ে চলেছে। নদীতে কত জাহাজ চলাচল করছে, আর অ্যামেলান কোদাল দিয়ে একটা ঢিবি কেটে সমান করছে। রাজামশাই অবাক হয়ে গেল, কিন্তু নদী বা জাহাজ দেখে মোটেই খুশি হলো না। বরং অ্যামেলানকে দণ্ড দিতে না পারায় বড়ই বিরক্ত হয়ে উঠল। ভাবতে লাগলো, এমন কোনো কাজ নেই যা এই লোকটা করতে না পারে, কি করা যায়? তখন চাকরদের ডেকে আবার তাদের পরামর্শ চাইল। বলল, এমন কোনো কাজ খুঁজে বের করো যা অ্যামেলানের সাধ্যের বাইরে। আমরা যা করতে বলি তাই তো সেরে ফেলে, আর আমিও তার বউকে নিয়ে আসতে পারি না। রাজার চাকররা অনেক ভেবে ভেবে আর একটা ফন্দি বের করল। রাজার কাছে গিয়ে বলল, অ্যামেলানকে ডেকে বলুন, অজানা দেশে যাও আর অজানা জিনিস নিয়ে এসো। এবার আর তার রেহাই নেই। সে যেখানেই যাক না কেন, আপনি বলতে পারবেন যে সে ঠিক জায়গায় যায়নি। আর যে জিনিসই নিয়ে আসুক না কেন, আপনি বলতে পারবেন যে সেটা ঠিক জিনিস নয়। তখন আপনি তার গর্দান নেবেন এবং তার বউকে পাবেন। রাজামশাই খুব খুশি, বলল, খুব ভালো মতলব। অতএব অ্যামেলানকে ডেকে বলল, অজানা দেশে যাও আর অজানা জিনিস নিয়ে এসো। যদি না আনতে পারো,
তোমার গর্দান যাবে। অ্যামেলান বাড়ি ফিরে বউকে রাজার কথা বলল। তার বউ চিন্তিত হয়ে পড়ল। বলল, দেখো, তোমাকে জব্দ করার ফন্দি তারা রাজাকে শিখিয়েছে। এবার আমাদের সাবধানে কাজ করতে হবে। সে বসে বসে অনেক ভেবে চিন্তে স্বামীকে বলল, অনেক দূরে চলে যাও। সেখানে আমাদের ঠাকুরমা, সব সৈনিকদের মা, এক চাষি বুড়ি থাকে। তার কাছে গিয়ে সাহায্য চাও। সে যদি কিছু দেয়, তাই নিয়ে সোজা রাজবাড়িতে চলে যেও। আমি সেখানেই থাকব। এবার তাদের হাত থেকে আমার রেহাই নেই। তারা আমাকে জোর করে ধরে নিয়ে যাবে, তবে বেশি দিন রাখতে পারবে না। তুমি যদি ঠাকুরমার কথা মতো সব কাজ করতে পারো, তাহলেই তুমি আমাকে উদ্ধার করতে পারবে। এইভাবে বউ অ্যামেলানের যাত্রার আয়োজন করে দিল। তাকে দিল একটা ঝুলি ও একটা তকলি। বলল, এটা তাকে দিও। এটা দেখলেই সে বুঝতে পারবে যে তুমি আমার বর। তারপর সে তাকে রাস্তা দেখিয়ে দিল। অ্যামেলান যাত্রা শুরু করল। শহর ছাড়িয়ে গেল। এক জায়গায় সৈন্যরা কুচকাওয়াজ করছিল। অ্যামেলান দাঁড়িয়ে দেখতে লাগলো। কুচকাওয়াজের পর সৈন্যরা বিশ্রাম করতে বসল। অ্যামেলান তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, তোমরা বলতে পারো অজানা দেশে কোন পথে যেতে হয়, আর অজানা জিনিসই বা কোথায় পাওয়া গেল? সৈন্যরা তার কথা শুনে অবাক হয়ে গেল। এ কাজে তোমাকে কে পাঠিয়েছে? তারা জানতে চাইল। রাজা মশাই, সে বলল। তারা বলল, আরে ভাই, যেদিন থেকে সেনাদলে ঢুকেছি সেদিন থেকেই তো কোথায় যে চলেছি তা জানি না, এবং আজ পর্যন্ত সেখানে পৌঁছতে পারিনি। আর কি যে খুঁজছি তাও জানি না, এবং তা পাইও নি। আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। সৈন্যদের কাছে কিছুক্ষণ বসে অ্যামেলান আবার যাত্রা শুরু করল। অনেক পথ পার হয়ে শেষ পর্যন্ত একটা বনে হাজির হলো। সেই বনে একটা কুঁড়ে ঘরে থাকে এক থুত্থুরি বুড়ি, সব চাষি সৈন্যদের মা। বুড়ি সুতো কাটে আর কাঁদে। সুতো কাটতে কাটতে সে থুথু দিয়ে আঙুল ভেজাবার জন্য মুখে হাত দেয় না, আঙুল ভেজায় চোখের জলে। অ্যামেলানকে দেখেই সে চেঁচিয়ে উঠল, এখানে এসেছিস কেন? তখন অ্যামেলান তাকে তকলিটা দিয়ে বলল, বউ তাকে এটা দিয়েছে। বুড়ি সঙ্গে সঙ্গে নরম হয়ে তাকে নানা কথা জিজ্ঞাসা করতে লাগলো। অ্যামেলান সারা জীবনের বৃত্তান্ত তাকে বলল। কি করে কন্যাকে বিয়ে করলো, কেমন করে শহরে গিয়ে সংসার পাতল, কি কাজ করত, আর রাজবাড়িতে কি কি করেছে, কেমন করে গির্জা তৈরি করেছে, পালতোলা জাহাজ সমেত নদী বানিয়েছে, আর রাজামশাই এবার তাকে বলেছে অজানা দেশে গিয়ে অজানা জিনিস আনতে। ঠাকুরমা সব কথা মন দিয়ে শুনল। তার কান্না থামল। নিজের মনেই বলল, এবার সময় হয়েছে। অ্যামেলানকে বলল, ঠিক আছে বাছা, এখানে বসো, তোকে কিছু খেতে দেব। অ্যামেলান খেলো। তখন ঠাকুরমা কি কি করতে হবে তা তাকে বলল। এই নে একটা সুতোর গুলি,
এটাকে গড়িয়ে দিয়ে তার পিছনে পিছনে চলে যা। সাগরে না পৌঁছা পর্যন্ত একটানা চলতে থাকবি। সেখানে গেলেই একটা মস্ত বড় নগর দেখতে পাবি। নগরের ভিতর ঢুকে একবার শেষের বাড়িটায় গিয়ে রাতটা কাটাতে চাইবি। যা খুঁজছিস সেখানেই খুঁজে পাবি। সেটাকে দেখে চিনব কি করে ঠাকুরমা? যখনই দেখবি মানুষ কোনো কিছুকে বাবা মার চাইতেই বেশি মান্য করছে, তখনই বুঝবি এটাই সেই জিনিস। সেইটি নিয়ে রাজার কাছে চলে যাবি। রাজার কাছে নিয়ে গিয়েই বলবে সেটা ঠিক জিনিস নয়। তখন তুই জবাবে বলবি, এটা যদি ঠিক জিনিস না হয় তাহলে এটাকে ভেঙে চুরমার করে ফেলতে হবে। আর তুই সেটা বাজাতে বাজাতে নদীর তীরে নিয়ে যাবি। সেটাকে ভেঙে টুকরো টুকরো করবি ও জলে ফেলে দিবি। তাহলেই তোর বউকেও ফিরে পাবি, আর আমার চোখের জলও শুকাবে। অ্যামিলান ঠাকুরমার কাছ থেকে বিদায় নিয়ে সুতোর গুলিটা গড়িয়ে দিল। গড়াতে গড়াতে সেটা সাগরে গিয়ে থামল। সাগরের তীরে একটা বড় নগর, আর নগরের শেষ প্রান্তেই একটা বড় বাড়ি। সেখানে অ্যামেলান রাতে থাকবার অনুমতি চাইতে না মঞ্জুর করা হলো। সেখানে অ্যামেলান রাতে থাকবার অনুমতি চাইতেই তা মঞ্জুর করা হলো। সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই শুনল বাবা তার ছেলেকে ঘুম থেকে তুলে জ্বালানি কাঠের জন্য কাঠ কেটে আনতে বলল। কিন্তু ছেলে তার কথা শুনল না। বলল, এত সকালে গিয়ে কি হবে? এখনো অনেক সময় আছে। তারপর অ্যামেলান শুনল মা বলছে, যাও বাবা, তোমার বাবার হাড়ে ব্যথা, তুমি কি চাও যে সে কাঠ কাটতে যাক? ঘুম থেকে উঠবার সময়ও তো হয়ে গেছে। কিন্তু ছেলে বেড় বেড় করে কি যেন বলে আবার ঘুমিয়ে পড়ল। সবে সে ঘুমিয়েছে, এমন সময় রাজপথে কিসের যেন গর্জন ও ঢপ ঢপ শব্দ শোনা গেল। ছেলেটি লাফ দিয়ে উঠে কোনো রকমে জামা পরে ছুটে রাস্তায় বেরিয়ে গেল। অ্যামেলান লাফ দিয়ে উঠে তার পিছু নিল। কোন জিনিসকে ছেলে বাবা ও মায়ের চাইতে বেশি মান্য করে তা সে দেখবে। সে দেখল একটি লোক রাস্তা দিয়ে চলেছে, তার পেটের সঙ্গে একটা জিনিস বাঁধা। লোকটি হাতে লাঠি নিয়ে সেই জিনিসটাকে আঘাত করছে, আর তাতেই মেঘের মতো শব্দ, ঢপ ঢপ আওয়াজ হচ্ছে। সেই আওয়াজ শুনেই ছেলে ছুটে এসেছে। অ্যামেলান ছুটে গিয়ে সেটাকে ভালো করে দেখল। জিনিসটা একটা গামলার মতো গোল, দুদিকেই চামড়া দিয়ে ছাওয়া। সে জানতে চাইল জিনিসটার নাম কি। তাকে বলা হলো ঢাক। আর এটা কি ফাঁকা? হ্যাঁ, এটা ফাঁকা। অ্যামেলান অবাক হয়ে গেল। সে তাদের কাছে জিনিসটা চাইল, কিন্তু তারা দিল না। তখন হাত না পেতে সে ঢাকওয়ালার পিছু নিল। সারাদিন তার পিছনে পিছনে চলবার পরে ঢাকে শুয়ে ঘুমিয়ে পড়তেই সে ঢাকটা ছিনিয়ে নিয়ে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে সে নিজের শহরে পৌঁছে গেল। বউয়ের সঙ্গে দেখা করতে গেল, কিন্তু তাকে বাড়িতে পেল না।
সে চলে যাওয়ার পর দিনই রাজামশাই তাকে নিয়ে গেছে। কাজেই অ্যামেলান রাজবাড়িতে গিয়ে রাজার কাছে সংবাদ পাঠালো যে লোক অজানা দেশে গিয়েছিল সে অজানাকে নিয়ে ফিরে এসেছে। সে কথা শুনে রাজা জানালো যে তাকে পরদিন আবার আসতে হবে। কিন্তু অ্যামেলান বলল, রাজাকে বলো আমি এসেছি, আর তিনি যা চেয়েছিলেন তা নিয়ে এসেছি। হয় তিনি আমার কাছে আসুন, নইলে আমি তার কাছে যাব। রাজামশাই বলল, সেটা তো ঠিক জায়গা নয়, তুমি কি এনেছ? অ্যামেলান ঢাকটা দেখালো, কিন্তু রাজা সেদিকে ফিরেও তাকালো না। এটা সে জিনিস নয়। অ্যামেলান বলল, এটা যদি সেই জিনিস না হয় তাহলে এটাকে ভেঙে চুরমার করে ফেলব। এটার উপর শয়তান ভর করুক। অ্যামেলান রাজবাড়ি ছেড়ে ঢাকটা বাজাতে বাজাতে চলে গেল। আর সেই বাজনা শুনে রাজার যত সৈন্য সামন্ত সবাই এসে অ্যামেলানকে অভিবাদন জানালো। তারা আদেশের অপেক্ষায় রইল, তাকে অনুসরণ করে চলল। রাজামশাই জানালা থেকে চিৎকার করে সৈন্যদের তার পিছু নিতে নিষেধ করল, কিন্তু কেউ তার কথা শুনল না। সকালেই অ্যামেলানের পিছনে পিছনে চলল। এই দৃশ্য দেখে রাজামশাই হুকুম দিল, অ্যামেলান এর বউকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আর অ্যামেলানের কাছে লোক পাঠিয়ে তাকে ঢাকটা দিতে বলল। অ্যামেলান বলল, তা তো হবে না। আমাকে বলে দেওয়া হয়েছে ভেঙে চুরমার করে টুকরোগুলো জলে ফেলে দিতে হবে। কাজেই অ্যামেলান ঢাকটা নিয়ে নদীর দিকে চলল। সৈন্য সামন্তরাও চলল তার পিছু পিছু। নদী তীরে পৌঁছে অ্যামেলান ঢাকটাকে চুরমার করে তার টুকরোগুলো নদীর জলে ফেলে দিল। তারপরই সৈন্যরা সবাই দৌড়ে চলে এলো। অ্যামেলান বউকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে গেল। তারপর থেকে রাজাও তাকে কোনো রকম কষ্ট দিত না। ফলে তারা চিরদিন সুখে বাস করতে লাগলো। এই গল্পটি 1891 সালে লেখা। এই গল্পটি একটি রূপকথার মতো হলেও এখানে নিশ্চয়ই কিছু শিক্ষণীয় আছে। আর সেটা হচ্ছে, কোনো কাজে উদ্যম হারাতে নেই। যাই হোক, আমরা যে লেখা পড়লাম তার সম্পর্কে রাশিয়ায় বা রাশিয়ার বাইরে প্রচুর সুনাম রয়েছে। আমরা লেখকের প্রতি শ্রদ্ধা জানাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি সাবস্ক্রাইব করার কথা আর বলবো না, বলে বলে ক্লান্ত হয়ে গেছি। যা হোক, গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে সামনে আবার গল্প শুনবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।